চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিটেই তো লেখা আছে। কেন চার্জশিট? প্রথম কথা হচ্ছে চাকরি বেচেছেন, দ্বিতীয় কথা হচ্ছে কালেকশন করেছেন, তৃতীয় কথা হচ্ছে নিজের এবং স্ত্রীর নামে অবৈধ সম্পত্তি করেছেন। এদের প্রত্যেকের তো আয়ের থেকে বেশি সম্পত্তি। আপনি দেখছেন না, এর প্রত্যেকটা। এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে দুর্নীতিগ্রস্ত এবং তার যে পুরো র্যাকেট, তার পরিবারের লোক থেকে শুরু করে সকলেই আয়ের থেকে বেশি সম্পত্তি। শেষ পর্যন্ত শাস্তি হবে, মানে বারবার এই ডাকি কোথায় ডাকাডাকি? চার্জশিটেড হয়েছে মানে তো কনভিকশন হবে, ওকে তো নির্দোষ প্রমাণ করতে হবে। চার্জশিটেড মানেই তো ফাইনালি এবারে ট্রায়ালে ওকে ফেস করতে হবে। ট্রায়ালে ফেস করলে কনভিকশন হবে। অনুব্রত মণ্ডল 2 বছর জেল খেটেছে, আরও 4 বছর খাটতে হবে। ওই ধারাতে তো 6 বছরের জেল আছে। গতকাল মোদি আসলেন, এই রাজ্যে আসলেন, এবং যে সময়টা আসলে ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে নেপাল অশান্ত, বাংলাদেশের পরিবর্তন হয়েছে। এবার কি তাহলে উত্তর পূর্বে কোনো একটা বড় ঘটনা? না, এগুলো নিয়ে এক্সটার্নাল অ্যাফেয়ার্স নিয়ে বলার দায়িত্ব আমার নয়, আমাদের উচিত নয়। দেশে খুব শক্তিশালী প্রধানমন্ত্রী আছেন, ওনার উপর আস্থা রাখুন। আর এই আমাদের দেশের সামরিক মিটিং বা এই এক্সটার্নাল সিকিউরিটি অ্যাফেয়ার্সের মিটিং, এসব নিয়ে মন্তব্য করা বা আমাদের ঢোকা উচিত নয়। আপনি গতকাল অমিত শাহর সঙ্গে দেখা করলেন, এক্স হ্যান্ডেলেও পোস্ট করেছেন। আপনি যে কতগুলো পুজোর উদ্বোধন করবেন বা কিছু কি ঠিক আছে? সে পার্টি এবং আয়োজকরা করবে, প্রচুর নিমন্ত্রণ করেছে সেখানে, প্রচুর জায়গা থেকেই সবাই চাইছে। অমিত শাহজিকে চাইছে, নাড্ডাজিকে চাইছে, অনেকে প্রধানমন্ত্রীকেও চাইছে, এবং আমাদেরও তো অসংখ্য ডাক এসেছে। আপনার সঙ্গে বেশ কিছুক্ষণ অনেকক্ষণ কথা হয়েছে। যেটুকু বলার সোশ্যাল মিডিয়ায় বলেছি, বাকিটা আপনাদের জন্য নয়। নিশ্চিতভাবে 6 মাস পরে পশ্চিমবঙ্গে নির্বাচন আছে। উনি দেশের বড় নেতা এবং উনি মনে প্রাণে চান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে বাঙালি এই দল প্রতিষ্ঠা করার পিছনে ছিলেন, মানে জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে যতক্ষণ না পদ্ম ফুটছে, 20টা 21টা 25টা যত রাজ্য হোক না কেন, বৃত্ত সম্পূর্ণ হয় না। স্বাভাবিকভাবে প্রত্যেকেই, রাষ্ট্রীয় নেতারা প্রত্যেকেই ইন্টারেস্টেড যে 3 থেকে যদি 77 হয়, 77 থেকে কেন 177 হবে না? যদি বিজেপির 10% ভোট বাড়তে বাড়তে 39-40%-এ গিয়ে দাঁড়ায়, তো 40% ভোটটা কেন 45% করা যাবে? এটা তো স্বাভাবিকভাবেই সকলেই ইন্টারেস্টেড, এটা তো বাইরে বলার জন্য নয়। মমতা ব্যানার্জিকে যেতে হবে 26, এইটুকু আমি আপনাকে বলে দিলাম। কোনো শক্তি নেই ওনাকে এই নির্বাচনে রক্ষা করে। গণতন্ত্রে জনতা জনার্দন শেষ কথা। আপনি ব্যক্তিগতভাবে বুম ছাড়া, ক্যামেরা ছাড়া, সাংবাদিক পরিচয় ছাড়া আপনি রাস্তাঘাটে বাজারে ডেকে 10টা সাধারণ প্রান্তিক মানুষকে জিজ্ঞেস করুন, যারা লুক বদল করেছে তাদের নয়। পশ্চিমবাংলায় একটা প্যান্টকে 3 বার সেলাই করে পরে এরকম যুবকের সংখ্যা কিন্তু অনেক, ক্রোড়স। আপনি ডেকে জিজ্ঞেস করুন যে রাজ্যে 2,15,00,000 বেকার, 9 বছর পরে এসএসসির পরীক্ষা হয়, তাও সুপ্রিম কোর্টের নির্দেশে। এই রাজ্যে মানুষ পরিবর্তন চায়, এবং পরিবর্তনটা বিজেপির হাত ধরেই চায়, কারণ বিজেপি একমাত্র বিশ্বাসযোগ্য বিকল্প। তার কারণ বিজেপি পরিচালিত রাজ্যগুলিতে যে ব্যক্তিদের দ্বারাই মন্ত্রিসভা নিয়ন্ত্রিত হোক না কেন, পুরো নজরদারিটা থাকে নরেন্দ্র মোদীজির। এবং নরেন্দ্র মোদীজির দেশপ্রেম, জনগণের প্রতি তার যে মমত্ব এবং একাত্মতা, এবং সর্বোপরি তার যে অনেস্টি এবং ট্রান্সপারেন্সি, এটা নিয়ে তার বিরোধীরাও কখনো তার বিরুদ্ধে কোনোদিন আঙুল তুলতে পারেননি, ভবিষ্যতেও পারেন। শুভেন্দুদা, যাদবপুরে তো খুনের মামলা দায়ের হলো, এবার যাদবপুর থানা তদন্ত করবে ছাত্রী খুন হয়েছিল কি, বাবা অভিযোগ ও সব চাপা পড়ে যাবে। রানাঘাটের ছেলেটার কি হয়েছে? আপনারা এই 3-4 দিন হইচই করেন, তারপরে তো সব ভুলে যাবেন। রানাঘাটের ছেলেটা এখনো বিচার পায়নি কেন?
একটা তফসিলি পরিবারের ছেলে, ওর বাবা সাধারণ একটা সমবায় সমিতির ম্যানেজার, সেটা নিয়ে কেন করেন না? অত্যন্ত দরিদ্র বাড়ির ছেলে, একটা সাধারণ নিম্নবিত্ত বাড়ির ছেলে পড়তে এসে তাকে র্যাগিং করে মেরে দিয়েছিল। আমি আপনাকে বলছি বিজেপিকে আনতে হবে পশ্চিমবাংলায়, যদি যাদবপুরকে মূল স্রোতে ফেরাতে হয় এবং যাদবপুরের হিতগৌরব ফিরিয়ে আনতে হয়। প্রচণ্ড আবর্জনা হয়েছে এবং সেই আবর্জনাটা বিষাক্ত। বিষাক্ত আবর্জনাকে পরিষ্কার একমাত্র বিজেপি করতে পারে। উত্তরপ্রদেশ, আসামের মতো বিজেপিই পারে এখানে পরিষ্কার করতে, যেখানে বন্দে মাতরম গাইতে দেয় না, জাতীয় সঙ্গীত গাইতে দেয় না, জাতীয় পতাকা তুলতে দেয় না, সেখানে খুবই প্রয়োজন। ঠিক আছে, আজকের যে মিটিংটা দাদা, প্রথমেই আপনাকে সিএম নিউজ মিডিয়ায় স্বাগত। প্রথমে যেটা বলবো যে রবীন্দ্রনাথের যে মূর্তি জ্বালিয়ে দেওয়া হয়েছে, এই নিয়ে বাংলা পক্ষ এবং বুদ্ধিজীবীরা একেবারে নীরব, কিন্তু কিছুদিন আগে দেখেছি যে তারা দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস এর ঘটনা নিয়ে যে বেঙ্গল ফাইলস, তাতে সরব হয়েছে। বাংলা পক্ষ অ্যাকচুয়ালি জামাত পক্ষ। তার কারণ হচ্ছে সেম যেমন জামাতরা বাংলাদেশে রবীন্দ্রনাথের মূর্তি গুড়িয়ে দিচ্ছে, সেম জিনিসটা এখানেও রবীন্দ্রনাথের আত্মীয় রবীন্দ্রনাথ ঠাকুরেরও বাড়ি ভেঙে চুরমাচুর করে দিয়েছে তৃণমূলের সিন্ডিকেট বাহিনী। মমতা ব্যানার্জি কোনো কিছু করেনি। মমতা ব্যানার্জির এক ছাত্রনেতা রবীন্দ্রনাথের ছবি জ্বালিয়ে দিচ্ছে। তো এটাও ভারতবর্ষের যে সবচেয়ে বড় গর্ব, বাঙালির যে সবচেয়ে বড় গর্ব, বাঙালির যে অস্মিতা এই রবীন্দ্রনাথকে ঘিরে, সেই রবীন্দ্রনাথকে আমরা দেখছি রবীন্দ্রনাথের ছবি নিয়ে একটা বাঙালি, সে বাংলা কথাই বলে কিন্তু জেহাদি, তারা রবীন্দ্রনাথের ছবি জ্বালিয়ে দিচ্ছে। সেম জিনিসটা যেভাবে আপনার বাংলাদেশে হচ্ছে, যারা ওখানে বাংলা কথা বলে কিন্তু রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে চুরমাচুর করে দেয়। তো সেই মানসিকতা এই বাংলা পক্ষের মানসিকতা। তা বাংলা পক্ষ না, একদম 100% জামাত পক্ষ। এই দলই তো কিছুদিন আগে ভাষা আন্দোলন করেছে, বাংলা বাঙালি নিয়ে অধিবেশন করেছে। ভাষা আন্দোলন, ভাষা আন্দোলনের জন্য রাজেশ তাপসকে এই মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি পুলিশ গুলি করে হত্যা করেছিল। তাদের কি চাহিদা ছিল? তাদের চাহিদা ছিল যে বাংলা ভাষার শিক্ষক চাই। শুধু এইটুকু চাহিদার জন্য দুটো বাচ্চা ছেলেকে তাদেরকে গুলি করে হত্যা করে দেয়। কারণ হচ্ছে বাংলা ভাষার জায়গায় কোন উর্দু টিচার পাঠিয়ে দিয়েছিল। তো এই তারা বাংলা ভাষার কথা বলবে? তো সুতরাং তারা যে নাটকটা করছে সেটা বাঙালিরা, প্রত্যেক বাংলা জনগণ তারা বুঝে গেছে। শুধু বুঝে গেছে বলেই মমতা ব্যানার্জি তারটা কেটে গেছে। ব্রাত্যবাবু যেমন বলেছিলেন যে সেনাবাহিনীর মঞ্চ ভাঙাটা নাকি বাংলাদেশে পাক সেনার অত্যাচারের সমান, তাহলে তো আমরা এই রবীন্দ্রনাথ ঠাকুরের মানে ছবি জ্বালিয়ে দেওয়া এই ঘটনাটাকেও বাংলাদেশের বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দেওয়ার ঘটনার সাথে গোলাতে পারি। প্রথম কথা হচ্ছে, দেখুন, ব্রাত্যবাবু চাকরি বেচা একজন মন্ত্রী, যিনি মঞ্চের উপর দাঁড়িয়ে বলেছিলেন যে যারা তৃণমূল করবে তাদেরকে উনি চাকরি দেবেন, এবং আমরা দেখেছি সেই জন্য প্রায় 22,000, এরপরে নাকি আরও কিছু লোকজন আসছে, তারা আজকে রাস্তায় বসে পড়েছেন। রাস্তায় বসে থাকতে হচ্ছে। আজকে বাংলার শিক্ষা ব্যবস্থাকে সবচেয়ে বেশি যদি ভুলিন্টো থেকে করে থাকে, কেউ কুঠারাঘাত করে থাকে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি শিক্ষামন্ত্রী এই ব্রাত্য বসু না, ব্যর্থ বসু। রাজ্যে অভয়ার পর থেকে ধর্ষণের সংখ্যা অনেকটা বেড়ে গেছে, মানে তার মানে ধর্ষকরা এটা বুঝে নিয়েছে এই রাজ্যে ধর্ষণের কোনো শাস্তি হয় না। তুমি দেখবে প্রত্যেকটা ম্যাক্সিমাম যে তোমার ধর্ষণগুলো হচ্ছে তার সাথে কোনো না কোনোভাবে পরোক্ষ বা ডাইরেক্ট কানেকশন তুমি তৃণমূলের পাবে। তার কারণ হচ্ছে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, এটা মমতা ব্যানার্জি এই বাংলায় করে ফেলেছেন। সেই জন্য উনি বলতেন যে উনি গুন্ডা পোষেন। সেই জন্য উনি বলতেন যে যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর ক্রিমিনাল কে ছাড়াতে উনি ভবানীপুর থানায় চলে গেছিলেন। মমতা ব্যানার্জির কথা, সেই জন্য ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স যা হওয়ার হয়েছে। তো সেই জন্যই আজকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্রিমিনাল, প্রত্যেকটা ক্রাইমে যুক্ত, এবং সবটাই তৃণমূল। হরিদেবপুরে গণধর্ষণের যে ঘটনা, সেখানে যে মূল অভিযুক্ত দেবাংশু বসাক, তার অরূপ বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল, এটা আমরা জানি। উনি এখনো ফেরার, পুলিশ ওনাকে এখনো ধরতে পারে। এই আমি তোমাকে বললাম না যে, আমি তোমাকে তো বলে দিলাম যে একটু আগে বললাম
যে তৃণমূল মানেই চোর, আর তৃণমূলের নিচুতলার যে সিন্ডিকেট বাহিনী তারা মানেই ধর্ষক হয়ে গেছে। তার কারণ তুমি যে কোনো ঘটনা ঘটুক তার সাথে তুমি তৃণমূল যোগ পাবেই। তার কারণ হচ্ছে তৃণমূল ক্রিমিনালাইজেশন করে দিয়েছে পুরো বাংলাটাকে, বাংলা রাজনীতিকে। বাংলায় বাংলা শাসন করবে, দিল্লি নয়, এমনটাই বলছেন মানে মমতা ব্যানার্জি। বাংলায় তো বাংলা শাসনই করছেন উনি। তো ভারতবর্ষের সংবিধান বলে একটা জিনিস আছে, সেই সংবিধানের ফেডারেল স্ট্রাকচারে উনি এখন অবধি টিকে রয়েছেন। যদি সেটা না থাকতো তাহলে আজকে বাংলাদেশ আর নেপালের মতো পরিণতি ওনার হতো। সুপ্রিম কোর্ট কদিন আগে বলেছে যে এসআইআর এ আধার কার্ডকে আমরা প্রামাণ্য নথি হিসেবে ধরতে পারি, কিন্তু আধার কার্ড কখনোই নাগরিকত্বের প্রমাণ নয়। মমতা ব্যানার্জি বলছেন ভোটার কার্ডকেও তবে প্রামাণ্য নথি হিসেবে ধরতে হবে এসআইআর। মমতা ব্যানার্জি কি বলছে না বলছে তা দিয়ে সংবিধান কিছু চলে না। মমতা ব্যানার্জি সংবিধানের শপথনামা, সাংবিধানিক একটা আধিকারিক, সংবিধানের একজন ব্যক্তি যাকে সংবিধান কিছু পাওয়ার দিয়েছে, উনি সেভাবে করে রাজ্য চালাবেন। কিন্তু রাজ্য চালাতে গিয়ে যেরকম রাজ্যের ধ্বংস করছেন, উনি সংবিধান ধ্বংস করতে চাইছেন কিন্তু সেটা পারবেন না। তার কারণ হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্র অনেক 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 সুষম। নেপালে যে ভয়াবহ পরিস্থিতি আমরা দেখছি, উত্তরকন্যায় বসে মমতা ব্যানার্জি নিজে নজরদারি চালাচ্ছেন। রাজ্যের বা দেশের কোনো ইস্যুতে ওনাকে তো এতটা সরব দেখা যায় না। না, উনি সরব হন। উনি যখন ভারতীয় সেনাবাহিনীরা নিজেদের কোনো ডিউটি করেন তখন উনি ভারতবর্ষের এগেনস্টে, ভারতের সেনাদের এগেনস্টে উনি সরব হন। উনি এটাই করে এসছেন। যখন সেনারা এর আগে সামান্য নিজেদের ড্রিল করছিল অফিসিয়ালি তোমার বিদ্যাসাগর সেতুতে, তখন উনি সেটাকে বলেছেন ভারতীয় সেনারা কু করে দিয়েছেন। উনি বলছেন যখন ভারতীয় সেনারা দুদিনের বেশি ওনার যে সেনার জায়গাটা সেখানে উনি দেন না কোনো মঞ্চ বাঁধতে, দুদিনের বেশি হয়ে 1-1.5 মাস হয়ে গেছিল। বারবার বলা সত্ত্বেও ওনারা খুলছিলেন না। দেখে ভারতীয় সেনারা যখন খুলে দিতে চাইলেন তখন উনি বললেন ওনাকে দেখে নাকি আমাদের 200 সেনা জওয়ান ভেগে গেছে। আরে যেই সেনারা আজকে সারা ভারতবর্ষ, সারা পৃথিবী তার জন্য স্যালুট করে, ইন্ডিয়ান আর্মির জন্য সারা পৃথিবী স্যালুট জানাচ্ছে, ইন্ডিয়ান আর্মির জন্য প্রত্যেক ভারতবর্ষে গর্বিত, সেখানে মমতা ব্যানার্জি ভারতীয় সেনাকে বারবার বারবার অপমান করছেন। উনি তো এটাও বলেছেন যে সেনাও নাকি মানে বিজেপির ললিপপ খাচ্ছে। আসলে বলুন তো, এইটা একদম এই কথাগুলো না শুনতে পাবেন আপনি, ওনার কথাগুলো 100% পাকিস্তানের ডন পত্রিকায় ওনার কথা বেরোয়। পাকিস্তানের বিরোধী দল, পাকিস্তানে তোমার মতো মিডিয়া চ্যানেল যারা আছে তারা বলেন যে মমতা ব্যানার্জি পাকিস্তানকে সাপোর্ট করছেন। তার কারণ হচ্ছে এই কথাগুলো। তার কারণ হচ্ছে বারবার ওই বললাম জিহাদি মানসিকতার বাংলা পক্ষ, এই সেম ওই বাংলা পক্ষটাই জিহাদি মানসিকতার এই মমতা ব্যানার্জি। একদম শেষ প্রশ্ন, কদিন আগে দেখেছি সিএইচও যারা তারা স্বাস্থ্য ভবন ঘেরাও করেছিল, তাদের দাবি যে প্রধান মানে কেন্দ্র টাকা পাঠালেও রাজ্য টাকা দিচ্ছে না এবং কাজের এতটাই প্রেশার, তাদের একজন কর্মীও সুইসাইড করেছে। এবং যে দুয়ারে সরকার বা আমাদের পাড়া আমাদের সমাধান, এই ধরনের যে কর্মসূচিগুলো, সেগুলোই তাদের পরিষেবা দিতে হচ্ছে সেন্টারের থেকেও বেশি। আমাদের পাড়া তোলামূল তারা, এবং তার একটাই জায়গা 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। সেই বিসর্জনটা হবে এবং সবাই সবার অধিকার বুঝে 100% সংবিধান মেনে 100% যে যার প্রাপ্য পাবে প্রত্যেকে। আমাদের আজকে বাংলায় বাঙালিদের মৌলিক অধিকার পর্যন্ত ছিনিয়ে নিয়েছে এই মমতা সরকার, সেটা হতে দেওয়া যাবে না। যেইভাবে ভারতবর্ষ অন্যান্য জায়গা এগিয়ে যাচ্ছে, আসাম থেকে শুরু করে তোমার বিহার থেকে শুরু করে তোমার আজকে ইউপি থেকে শুরু করে আজকে ওখানে ইন্ডাস্ট্রির পর ইন্ডাস্ট্রির বন্যা বয়ে যাচ্ছে, গুজরাটের মতো জায়গায় বন্যা বয়ে যাচ্ছে, মহারাষ্ট্রের মতো জায়গায় বন্যা বয়ে যাচ্ছে। সেখানে আজকে আমরা বাংলায় কোনো কাজ নেই, কম্ম নেই, কিছু নেই, শুধু আছে তৃণমূলের ফ্ল্যাগ ধরো আর সিন্ডিকেট করো আর গুন্ডাগিরি করো, এছাড়া কিছু নেই। সেটা পরিবর্তন হবে 2026-এ, অপেক্ষা করি। স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এরকম অবস্থা, কিন্তু রাজ্য সরকার যে বিষয়টাকে ইস্যু করছে সেটা হচ্ছে যে এই যে WBSSC পরীক্ষা হলো, সেখানে 10% পরীক্ষার্থী এসছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। উনি তো অল ইন্ডিয়া পরীক্ষা করেছেন, যে বললাম ফেডারেল স্ট্রাকচার একটা স্টেট, অল ইন্ডিয়া যেহেতু পরীক্ষা করেছে সব জায়গা থেকে এসেছে। ইউপির পরীক্ষা হলো, এখান থেকে প্রচুর বাঙালিরা যায়। আমরা কয়েকদিন আগে দেখেছি বিহারের পরীক্ষা হয়েছিল, প্রচুর এখান থেকে বাঙালিরা গেছিল। এটা হতেই থাকে, এটাই ভারতবর্ষের ফেব্রিক। বিবিধের মধ্যে ঐক্য, যে অনেক রকম ভাষাভাষীদের মধ্যেও আমাদের মধ্যে ভারতের ঐক্য আছে। এবং ভারতের কোনো একটা এরকম কোনো পরীক্ষা হলে সব রকম ভাষাভাষী লোকেরাই সেখানে যায়, সেই রাজ্যে গিয়ে পরীক্ষা দেয়। ধন্যবাদ।